আসসালামু আলাইকুম। পাঠ করছি একটি ছিল সোনার কন্যা। লিখনীতে শ্যামলী রহমান। গল্প পাঠে আমি রেজওয়ানা খান নদী। পর্ব ২। ভোরের আলো ফুটেছে খানিক আগে। গ্রামের মানুষ খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিত্যদিনকার কাজে লেগে যায়। আজও তার ব্যতিক্রম নয়। সকালের নাস্তা সেরে মাহাত সহ পুরো টিম আবারও রুগী দেখতে বসেছে। তবে আজ গ্রামে গ্রামে নিয়ে নয়, মাতাব্বর বাড়ির উঠোনের পাশে বিশাল ঘরটাতে চিকিৎসালয় বানিয়েছে। কাঠের চেয়ারে বসে আছে মাহাত। সামনের টেবিলে সাজানো চিকিৎসার জিনিসপত্র। সাইদ আর আরহামও বসেছে পাশে পাশে। সোনামুড়ি গ্রাম সহ আশেপাশে দুটো গ্রামের মানুষজন এসে ভিড় করেছে। একে একে রুগী আসছে। মাহাত, সাইদ, আরহাম শুনছে। ওষুধ লিখছে, কেউ বা ওষুধ দিচ্ছে। সকালে শহর থেকে আরেকজন এসেছে। মাহাত, সাইদ, নতুন করে আরো কয়েকজন অসুস্থ হয়েছে। এই রোগ থেকে বাঁচতে করণীয় কি তা রত্নানিধি, আফসানা ওরা বুঝাচ্ছে, সতর্ক করছে। গ্রামের মানুষজন সতর্কতা অবলম্বন করে কম। এখন দৃশ্যপট যাচ্ছে শিউলির বাড়ির দিকে। দাদি, আজ থেকে আমাদের সাথে থাকবা কিন্তু। চাচাগোর বাড়ি এখন আর যাওয়ানোর দরকার নাই। ডাক্তার সাহেবরা মাতাব্বর বাড়িতে এসেছেন। আব্বা কইয়া গেল আইজ আরেকবার যাইতে। সুস্থ হইছো কিনা জানতে হব। শিউলির কথায় মাথা নাড়লেন জাবেদা বিবি। খুব সকালে করিম মিয়া তাকে এনেছে এখানে। ডাক্তার যখন বাড়ির কাছে থাকছে, সুবিধা বেশি হবে এই ভেবে এনেছে। এর মধ্যে ওদের ডাক পড়ল। করিম মিয়া চেঁচিয়ে উঠল, আম্মা, আসো তোমরা। গ্রামের মানুষ সব মাতাব্বর বাড়ির আঙ্গিনায় ভিড় করেছে। এদিকে তোমরা এত কাছে থেকেও বাড়ির থেকে বের হতে পারছো না। আসতাছি আব্বা। শিউলি উত্তর দিয়ে জাবেলা বিবিকে নিয়ে তড়িঘড়ি করে বাহির হলো। দাদির হাত কাঁধে নিয়ে হাঁটতে লাগলো। শরীর অনেক দুর্বল হয়ে গেছে, হাঁটতে একটু কষ্ট হচ্ছে। বাহির হয়ে আসতে করিম মিয়া তাড়া দিল, হাঁটো হাঁটো সবাই বুঝি ডাক্তার দেখিয়ে শেষ করে ফেললো। শিউলি তার আব্বার কথায় ফিক করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, আব্বা, ডাক্তার শুনছি চিকিৎসা করে। তারা কি কোনো জিনিস যে শেষ হয়ে যাবে? আম্মা, ওটা কথার কথা। তাড়াতাড়ি হাঁটো দিনি। শিউলি মাতবর বাড়ির আঙ্গিনায় এসে থমকে গেল। উঠোনে পা দিয়ে এমন সময় জানালার ফাঁক দিয়ে মাহাতকে নজরে পড়ল। সাদা অ্যাপ্রন আর গলায় স্টেথোস্কোপ। রোগীদের সঙ্গে কথা বলছে এমন দৃশ্য দেখা যাচ্ছে। কিছুটা অবাক হয়ে সে আবার করিম মিয়াকে ফিসফিস করে কণ্ঠে বলল, আব্বা, উনি কি ডাক্তার সাহেব? হ্যাঁ, কাল দেখলি না? হ, দেখছিলাম, কিন্তু বলতে গিয়েও থেমে গেল সে। করিম মিয়া তৎক্ষণাৎ জাবেলা বিবিকে নিয়ে ঘরের ভেতর চলে গেল। শিউলির দৃষ্টি জানালার ফাঁকেই রয়েছে। ভাবনায় মত্ত ওর মস্তিষ্ক। সখী, দেখতেছিস ডাক্তারবাবুরা কি সুন্দর? শহরে থাকলে বুঝি মানুষ এমন সুন্দর দেখতে হয়? কেমন সুন্দর পোশাক! এমন তো আগে দেখিনি কখনো। শিউলি হুট করেই মালার কণ্ঠ শুনে জানালার থেকে নজর সরিয়ে তার দিকে চাইল। মালা নিজেও জানালার দিকে তাকিয়ে আছে। এবার নজর শিউলির পানে দিল। উত্তর না পেয়ে আবার শুধালো, ডাক্তার আপারাও কি সুন্দর? আমাদের সাথে মিল এনাও নাই। কথা কয় সুন্দর করে। কিচ্ছু বুঝি আবার কিছু বুঝি না, কিন্তু শুনতে ভালোই লাগতাছে। হুম, তারা ডাক্তার, পড়ালেখা মেলা করছে, সুন্দর কথা তো হবেই। চল ভেতরে যাই। মালা শিউলির হাত টেনে নিয়ে যাচ্ছিল, কিন্তু ও গেল না, থেমে গেল সেখানেই। মালার হাত থেকে নিজের হাত সরিয়ে বলল, তুই রুগী যে তাই যাবি? অকারণে গেলে বিরক্ত হবে তখন। হুম, তা ঠিক বলছিস। মালাও সম্মতি জানালো। তারপর চোখে মুখে হাসি ভাব রেখে আবার বলল, জানিস শিউলি, আমার না খুব শখ উনাদের সঙ্গে একবার কথা কইব, কিন্তু ভয় লাগে, শরমও করে সামনে যাইতে। শেষ কথাটা একটু নিচু স্বরে বলল, যেন কথা বলতে না পারা বড় কোনো ব্যর্থতা। শিউলি সান্ত্বনার সহিত বলল, হবেক্ষণ কথা, চল এখন যাই। মালা আর শিউলি সেখান থেকে চলে আসতে নিবে এমন সময় মালার বড় ভাই মিজান তার নাম ধরে ডেকে উঠল, শিউলি, তরে করিম চাচা ডাকতাছে। দাদির শরীরটা হঠাৎ করে বেশি খারাপ লাগতাছে। শিউলি শোনা মাত্রই তড়িৎ গতিতে ঘরের ভেতর ছুটে গেল। দিক বেদিক ভুলে বসলো। অজানা ভয় ক্ষণিকের জন্য মনে জেগে উঠেছিল। হুট করেই হন্তদন্ত হয়ে কারো আগমনে সকলে সামনে চাইল, কেবল মাহাত ব্যতীত। কাজের সময় তীব্র শব্দ তার কাছে বিরক্তিকর লাগলো। প্রস্তুতি নিল কিছু করার কথা শোনাবে বলে। মাথা উঠিয়ে অধর থেকে শব্দ ছুটতে যাবে, তার আগেই অধরখানা স্তব্ধ হলো। সামনে সেই সোনার কন্যা দাঁড়িয়ে আছে। বিধাকে নিয়ে ব্যস্ত সে, মনোযোগ আশেপাশে নেই। তার কাতর কণ্ঠ, দাদি দেখো আমার পানে, হাঁটতে কষ্ট হইতাছে।
চলো বাড়ি নিয়ে যাই। নিধি আর আফসানা ইতিমধ্যে উঠে পড়েছে। মাহাত নিজেও দাঁড়িয়ে পড়লো। সেখান থেকে উঠে বলল, শরীর দুর্বল, এজন্য এমন হচ্ছে। ঔষধ দিয়েছি, খেলে ঠিক হয়ে যাবে। বেশি বেশি যত্ন নিবেন। বৃদ্ধ বয়সে রোগ বাসা বেঁধেছে বেশি। এ সময় যত্নের প্রয়োজন হয়। করিম মিয়া আর শিউলি জাবেদা বিবিকে নিয়ে বাড়ির দিকে আসার জন্য বেরিয়ে গেল। মাহাত দাঁড়িয়ে না থেকে নিজের কাজে মন দিল। কাজের সময় অন্য কিছুতে মন দিতে চায় না সে। পরবর্তীতে কে আসুন, নিধি তোমরা সকলকে সবটা বুঝিয়ে বলো। মাহাতের নির্দেশ মতো ওরা কাজ করতে লাগলো। অনেকেই একদিনের ভিতরেই সুস্থ বোধ করছে বলেও জানিয়েছে। সময়টা তখন বিকেল। রোদহীন প্রকৃতি। শ্রাবণ মাসের বৃষ্টিময় স্যাঁতসেঁতে পরিবেশ। শীতল হওয়ার নিত্যদিনের আবহাওয়া। রোদের দেখা নেই বললেই চলে। মাহাত মাতবর বাড়ি থেকে একা বেরিয়ে পড়লো। সারাদিন কাজের পর দুপুরে খেয়ে বাকিরা বিশ্রাম নিচ্ছিল। আসার সময় অবশ্য সাইদ জিজ্ঞেস করেছিল, কোথায় যাচ্ছিস? বাহিরে পুকুর পাড়টা একটু দেখে আসি। ঘাটে বসে একটু পরিবেশটা অনুভব করি। এতটুকু বলেই বাহির হয়ে এসেছে মাহাত। মাতবর বাড়ির পেছনে একটা পুষ্করণী আছে। আয়তনে মাঝারি এবং বেশ গভীর। ওখানে আগে জমিদার পরিবারের মহিলাদের গোসল করত। এখনো কেউ কেউ করে। গোসলখানা হওয়ার পর পুকুরে গোসল করা কমেছে। মাহাত এক পা দুপা করে এগিয়ে চলল। পথে গ্রামের মানুষের সঙ্গে নানান কথা হলো। কত সহজ সরল তাদের মনোভাব। নেই কোনো রেষারেষি। এই সহজ সরলতায় মুগ্ধ হলো মাহাত। তাদের মধ্যে কিছু মন্দ লোকও আছে, যা এখনো তার নজরে পড়েনি। গ্রামের কাঁচা পথ, জায়গায় জায়গায় কাদা, তবে নিরিবিলি পরিবেশের সঙ্গে মাতাল হাওয়া বেশ ভালোই লাগছে। নিজেই উৎফুল্ল মনে মনে হচ্ছে। মাহাত হাঁটতে হাঁটতে সামনে একজনের দেখা পেল। কালকে যে ছেলেটা তাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল, তার নাম হাবিবুল্লাহ। তাকে ডাকলো সে। হাবিব, শুনো এদিকে। নিজের নাম সম্বোধন শুনে হাবিব তাকালো। মাহাতকে দেখে হাসি মুখে দৌড়ে আসলো। কিছু কইবেন ডাক্তার? ছেলেটার বয়স 12 কিংবা 13। বেশ সরল মনের, সাদাসিধে। কালকে সারা দিন সঙ্গে থেকেছে। মাহাত আশপাশে এক পলক দেখিয়ে নিল। অতঃপর ধীরে বলল, করিম মিয়ার মেয়ে আছে? হ, আছে তো, আমাগো শিউলি আপা। মাহাত একবার আশ্বস্ত হলো। শিউলি করিম মিয়ার মেয়ে, যাকে সে খুঁজে চলেছে। মাহাতকে ভাবনায় মত্ত থাকতে দেখে হাবিব শুধালো, কেন, শিউলি আপার কোনো দরকার? সে তো এই নদীর পাড়ে তার সখীর লগে বইসা আছে। মাহাত উত্তর করলো না। কেবল ওকে যেতে বলে নিজেও পা বাড়ালো নদী পাড়ের দিকে। ওই তো নদী, ওখান থেকেই দেখা যাচ্ছে। সেখানে বিশাল মেহগনি গাছটায় দাঁড়িয়ে আছে। গাছটায় কোনো ফুল ফল নেই, শুধু পাতায় ভরপুর, যা হাওয়ায় দুলাচ্ছে। মাহাত এসে দাঁড়ালো নদীর পাড়ে। শিউলি আর মালা তার থেকে সামান্য দূরে বসে আছে। দুজনে কিছু একটা নিয়ে হাসাহাসি করছে। শিউলির হাসিতে সাদা দাঁতগুলো মুক্তোর মতো ঝলঝল করে দেখা যাচ্ছে। মনে হচ্ছে যেন মুক্ত ঝরছে হাসিতে। অধর জুড়ে বসবাস করা শব্দগুলো প্রকাশ পাচ্ছে ভীষণ আনন্দে। মাহাত আশেপাশে আরেকবার নজর বুলিয়ে নিল। আরো একদিন পেরিয়ে যাওয়াতে নদীর পানি পাড় থেকে নেমেছে একটু। ভরা নদীর জল থই থই করছে। এদিকটায় কেউ নেই। তবে অপর পাশে ঘাটে দুজন মাঝিকে দেখা যাচ্ছে। শিউলি আর মালা মাহাতকে লক্ষ্য করেনি। ওরা দুজনে নিজেদের মতো করে গল্পে মেতে আছে। নদীর পাড়ের পাশে একটা বাঁশের তৈরি টং ফেলানো আছে, যেখানে ওরা দুজন বসে পা দুলিয়ে গল্প করছে, হাসছে। মাহাত কি করবে বুঝতে পারছে না। ওখানে যাওয়া কি ঠিক হবে? কেউ কি খারাপ মন্তব্য করবে? মেয়েগুলোকে বা কি বলবে? আর তারা বা কি ভাববে? খানিকটা সময় পার পর দ্বিধা নিয়েও এগিয়ে গেল। ঘাসের উপর পদচারণের কারণে শব্দ খুব একটা হলো না। শিউলি তখন বকরির দড়ি টেনে নিয়ে বাঁধছিল কাছে। তোমার দাদি কেমন আছে এখন? অপ্রত্যাশিত কণ্ঠে শিউলি সহ মালা চমকে উঠল। তাকালো পেছনে। মাহাত স্থির দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়ে আছে। মালা মাহাতকে দেখে একটু আনন্দিত হলো। তবে শিউলি বোধ হয় আনন্দের পরিবর্তে ভয় পেল, কিংবা দ্বিধাবোধ করলো। তার চোখে মুখে তেমনটাই ফুটে উঠল। শাড়ির আঁচল টেনে চাইলো, কিন্তু কোমরে গুজে রাখার জন্য সময় পেল না যেন। মাহাতর অস্বস্তি বুঝতে পেরে সরে আসতে নিল। বলল, আমাকে ভয় লাগছে? তাহলে চলে যাচ্ছি। আমি শুধু এদিকটাই ঘুরতে এসেছিলাম মাত্র। না না, সমস্যা নেই, আপনি থাকবার পারেন। শিউলির ছোট উত্তরে মাহাত দাঁড়িয়ে গেল। তার মিনমিনিয়ে কণ্ঠে যেন মধু শোনালো। মালা উচ্ছ্বসিত হয়ে বলল, ডাক্তার বাবু, ও আসলে অচেনা পুরুষ মানুষের সামনে কম চায়। সেখানে আপনার সাথে কথা বলতে দ্বিধাবোধ করছে। কিন্তু আপনি তো গ্রামের মানুষের সেবা করতে আইছেন। আপনারা ভালা মানুষ। মাহাত কিঞ্চিৎ হাসার চেষ্টা করলো। নজর শিউলির নিভু নিভু চোখের দিকে।
পুরনো একটা মিশ্রিত রঙের শাড়ি পরেছে, কোমরে আঁচল গুজে রাখা, চুলগুলো লাল ফিতে দিয়ে ফুল করে পিনুনি করে বাঁধা। মাহা তেমন নিষ্পলক দৃষ্টি দেখে শিউলির মন প্রশ্নবিদ্ধ করলো, যার উত্তর মিলছে না। সে এবার এগিয়ে আসলো, সাহস সঞ্চয় করে বলল, দাদি এখন আগের থেকে সুস্থ আছেন। মাহাত শুনলো, তারপর আর কিছু না বলে পিছু ঘুরলো। খানিকক্ষণ নদীর দিকে তাকিয়ে রইল। জল থই থই করছে, নৌকা বয়ে চলেছে এঁকে বেঁকে। সেই চলন যেন উপভোগের যোগ্য লাগলো। শিউলি কয়েকবার আর চোখে তাকিয়ে মাহাতের দিকে দেখলো। দেখতে সুদর্শন পুরুষ, চুলগুলো সামান্য কোঁকড়ানো এবং অগোছালো, তবু সৌন্দর্য ভরপুর। ছোট ছোট দাড়ি গোঁফে মুখে ফুটে উঠেছে পরিপূর্ণ পুরুষালী অবয়ব। হাতের কবজিতে থাকা ঘড়িটা হাতটাকে জাপটে ধরে আছে, যে কেউ দেখলেই এক দেখাতেই পছন্দ করে ফেলবে। মালা কানের কাছে ফিসফিস করে মাহাদের সৌন্দর্যের বর্ণনা দিয়ে যাচ্ছে। পরনে শার্ট আর প্যান্ট, শুভ্র রং নাম মানিয়েছে সুন্দর চামড়ায়। এমন পোশাক গ্রামের কেউ পরে না, পাওয়াও যায় না বলা চলে। মাহাত বুকের মাঝ থেকে ভাঁজ করে রাখা হাতটা নামালো, চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আবারও তাকালো পেছনে। টের পেল পেছনে থাকা মানুষ দুটো বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। মাহাত খানিকটা সামনে গিয়ে দাঁড়ালো। শিউটি সবটা কেবল আর চোখে দেখে যাচ্ছে। মালা ওর দুটো বকরি নিয়ে আগে চলল। শিউলির এক হাতে বকরি, আরেক হাতে কঞ্চি নিয়ে কয়েকটা হাঁস দেখিয়ে কয়েকটা হাঁস খেদিয়ে নিয়ে যাচ্ছে। তবে আর কেমন যেন লাগছে। সামনের মানুষটা দাঁড়িয়ে আছে, আবার বারবার তাকাচ্ছেও। শিউলি যাওয়ার পথে মাহাদের কাছাকাছি হলো। কেমন যেন নিজের ভেতর শীতলতা অনুভব করলো। লোকটা স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমায় কি ভয়ঙ্কর দেখতে? শিউলির পা জোড়া থেমে গেল। এমন প্রশ্নে থতমত খেল। ঘাড় ঘুরিয়ে মাহাদের দিকে তাকিয়ে আবার নজর নিচু করে নিল। এমন প্রশ্নের কারণ কিছু আন্দাজ করতে পেরে মিথ্যা প্রমাণ করতে তড়িৎ গতিতে উত্তর দিল, না না, আপনি তো খুব সুন্দর, মালা কইতাছিল। তুমি বলছো না? শিউলি লজ্জা পেয়ে এলো সামান্য। মাথা উঁচু করে তাকালো একবার। চোখাচোখি হতেই সে দৃষ্টি ফিরিয়ে নিল। মিনমিন কণ্ঠে বলল, আপনি সুন্দর জানি, আর আমিও মানছি। তোমার থেকেও আমার থেকেও তুমি বেশি সুন্দর, একদম সোনার কন্যা। শিউলির দৃষ্টি বড় বড় হলো। সোনার কন্যা সম্বোধন তার মধ্যে বিস্ময় দেখা দিল। জানতে চাইলো, সোনার কন্যা আবার কে? তার অজানা প্রশ্ন শুনে মাহাত হেসে উঠল। শিউলির দৃষ্টি নিবদ্ধ হলো হাসিতে। তার এমন হাসির কারণ খুঁজে পেল না বোধহয়। মাহাত কোনোমতে হাসি থামিয়ে বলল, তুমি সোনার কন্যা গানটা শোনোনি? শিউলি ডানে বামে মাথা নাড়ল, যার অর্থ সে শোনেনি। গ্রামের ক্যাসেট এবং টিভি মাতাব্বর বাড়িতেই আছে। এন্টিনিয়ার সাহায্যে সাদা কালো আলোচিত দেখা যায়, তাও আবার সপ্তাহে 2 দিন। ক্যাসেটের গান শুনছে কয়েকবার, তবে এই গান শোনেনি সে। মাহাত তার উত্তরে বলল, আচ্ছা, একদিন শোনাবো তবে। শিউলি আবারও মাথা নাড়ল, অতঃপর পা চালাতে শুরু করলো। মাহাত ঠায় দাঁড়িয়ে রইল। কিছুটা দূরে যাওয়ার পর পেছন থেকে বলে উঠল, আমার কিন্তু সোনার কন্যা চরিত্রটা ভীষণ পছন্দ। ঘুটঘুটে অন্ধকার গ্রামে বাড়িগুলো দেখা যাচ্ছে না। সম্ভবত অমাবস্যা চলছে প্রকৃতিতে। আধারে নিমজ্জিত আকাশের দিকে তাকিয়ে আছে মাহাত। ছাদে এসেছে খানিক আগে। দুই চোখে ঘুম আসছে না কিছুতেই। এপাশ ওপাশ করতে করতে এক প্রকার বিরক্তি নিয়ে ছাদে আসা। গ্রাম এবং বাড়িতে সকলেই সন্ধ্যার পর ঘুমিয়ে যায়। বিদ্যুৎ নেই, নেই কোনো আধুনিকতা। শহরে থাকলে বোঝা মুশকিল, দেশে এমন গ্রাম আছে। মাহাত প্যান্টের পকেট থেকে একটি জিনিস সামনে ধরলো। অন্ধকারে চোখের সামনে নুপুরটি দৃশ্যমান হলো। নদীর পাড়ে আম গাছটার নিচে সেই সোনার কন্যার পা থেকে খুলে পড়া নুপুরটি কুড়িয়ে যত্নে রেখেছিল পকেটে। অথচ কত জিনিস রাস্তাঘাটে পড়ে থাকলেও মাহাত হাতে নেয় না। আজ কি হলো তার? পায়ের জিনিস এত যত্নে হাতে নিয়েছে। মাহাত নিজের উপর নিজেই বিস্মিত হলো। এটা কি বাড়াবাড়ি হচ্ছে না? ডাক্তারি পড়ার মাঝেও ও নন একাডেমিক বইও পড়তো প্রচুর। ঘরের কোণেও একটি লাইব্রেরি আছে, যার সবটা জুড়ে শত শত বই। তবে হুট করে মনে বাঁধা বইয়ের চরিত্র কেন বাস্তবে মিল পাচ্ছে? কেন সেটাই মনে পড়ছে। প্রেক্ষাগৃহে দেখা সিনেমার গানটায় কেন বারবার তার সঙ্গে মিলতে চাচ্ছে? মাহাত নিজের প্রতি আরেক দফায় বিরক্তি নিয়ে ছাদ থেকে নেমে আসার জন্য পা বাড়ালো। কিন্তু কিছু একটা আওয়াজে পা থেমে গেল। তাকালো পেছনে, এগিয়ে গেল ছাদের কিনারার দিকে। সদর দরজার সামনে কারো উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। অন্ধকারে পুরুষ নাকি মহিলা তা বুঝতে না পারলেও কেউ একজন তো আছে, তা বুঝতে অসুবিধা হলো না। কিন্তু কে এত রাত্রে?
হাত ঘড়িতে সময় দেখে নিল মাহাত। এখন বাজে রাত ১টা। গ্রামের একটা বিশাল রাত। গ্রামে এটা বিশাল রাত। মাহাত ভ্রু কুঁচকে আসলো। শুনেছিল গ্রামে চোর ডাকাতের উপদ্রব বেশি। আবার তারা নয় তো, বাড়ির কাউকে জানানো উচিত কিনা এ নিয়ে একটুখানি ভাবলো। তারপর তড়িঘড়ি করে ছাদ থেকে নেমে আসলো। দাঁড়ালো আনন্দমহলের দরজার কাছে। টের পেল এদিক ওদিকে আসছে কেউ। তবে একজন নয়, দুজন। ফিসফিস কণ্ঠে শুনে মাহাত আড়ালে লুকালো। চোর ডাকাত কিনা তা বুঝতে পারছে না। তবে অনেক ভেবে সিদ্ধান্ত নিল। পাশের ঘরে থাকা নুরুল আলমের বড় ছেলে সাহেবের ঘরে। সে মোতাবেক পিছিয়ে আসতে নিল ধীরে। হুট করে কিছু একটার সাথে আটকে গেল ঘড়িটা। টান দিতেই হাত থেকে ঘড়িটা পড়ে গেল। শব্দ হলো সামান্য। সামান্য যেতেই থেমে যেতে হলো। খানিকের জন্য তার নজর অন্ধকারে মেঝেতে নিবদ্ধ হলো। তখনই আবার সামনে তাকালো। কিন্তু কেউ আর কিন্তু নেই আর কেউ। মাহাতের চোখের পলকে উধাও হয়ে গেল জ্যান্ত মানুষ দুটো। সদর দরজার দিকে কাউকে ছুটে যেতে দেখতে পেল শেষে। মাহাতও তখন ছুটে গেল, কিন্তু অন্ধকারে কাউকে দেখতে পেল না, কেবল ছায়া। কে ওখানে? জানো এখন কয়টা বাজে? এখন হচ্ছে 12:30 বাজে। আমি 12:30 পর্যন্ত মানে ভিডিও করতেছি তোমাদের জন্য। তোমাদের জন্য বললে ভুল হবে। আসলে আমি চিন্তা করতেছি একবারে ব্রাজিলের খেলাটা দেখেই তারপর ঘুমাবো। এখন দেখা যাক কি হয়। আমার মানে এত পরিমাণ ঘুম আসতেছে, চোখ মুখ বন্ধ হয়ে যাচ্ছে, গলাটা ভার হয়ে যাচ্ছে। তোমরা যদি পুরো ভিডিওটা শুনো তাহলে দেখবে আমার মধ্যে মধ্যে গলা এমন ভাবে বসে যাচ্ছে যে কথা ভালোভাবে বোঝা যাচ্ছে না, ঝাপসা শোনা যাচ্ছে। আর যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর আমার মনে হচ্ছে কি এই সোনার কন্যাটা গল্পটা অনেক সুন্দর। তোমরা একটু শুনো, শুনলেই বুঝতে পারবে। আচ্ছা যাই হোক, এতক্ষণ শোনার জন্য তোমাদের অনেক বেশি ধন্যবাদ।